আচ্ছা, আমরা এখন 5 নাম্বার কোশ্চেনটা একটু দেখি। এখানে বলতেছে describe semantics, logical, runtime, linker and syntax error। আসলে আমাদের এই এরর গুলো খুবই ইম্পর্টেন্ট। এই এরর দেখা দেয় প্রোগ্রামিং এর সময়। এগুলো কিন্তু বুয়েটের কোশ্চেন আসলে। তো বুয়েটের কোশ্চেনও সোজা হয় অনেক সময়, কিন্তু আমরা ওই এতই সোজা হয় যে ওগুলো ভালো মতো আর উপস্থাপন করে আসতে পারি না। তো আমি চেষ্টা করতেছি এগুলো গুছিয়ে দেওয়ার জন্য। আপনারা যারা আছেন বা তোমরা যারা আছো তারা এভাবে খাতার মধ্যে লিখে নিবেন। লিখে নিলে অন্তত পরীক্ষার আগে ৩-৪ ঘন্টা একটু দেখে গেলে ওই খাতা থেকে যদি ১২টা কোশ্চেন থাকতে পারে, অনেক সময় ৫ মার্ক হলে ১২টা কোশ্চেন থাকবে। এই সলিউশন গুলো একটু আগে দেখে যাই, তাহলে আমাদের এই সমস্যাটা থাকবে না। অন্তত আমরা ৩ থেকে ৪টা কোশ্চেন খুব সুন্দরভাবে দিয়ে আসতে পারবো। এখন এখানে দেখি আমরা সিম্যান্টিক্স কি বলতেছে। যখন কোনো প্রোগ্রামে কোনো লাইন বা স্টেটমেন্ট লেখা হয় কিন্তু বা কম্পাইলারের কাছে অর্থহীন হয়, অর্থাৎ মিনিংফুল হয়ে ওঠে না, তখন এক ধরনের এরর দেখা দেয়। এটাকে আমরা বলতেছি সিম্যান্টিক্স এরর। যেমন আমরা বুঝতেছি a প্লাস b সমান c, কিন্তু কম্পাইলার কিন্তু বুঝবে না। যেমন আমরা আমরা বুঝতেছি যে সিটাকে যদি আমরা বাম পাশে দেই তাহলে a প্লাস b এটা ডান পাশে নিলেই তো হয়ে যাবে, কিন্তু প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিন্তু এটা হবে না। প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিন্তু এটা হবে না, এটা ভুল। কারেক্ট কি হবে, ভেরিয়েবলটাকে আমরা অ্যাসাইন করে দিব একটা এক্সপ্রেশনের মাধ্যমে। এই এক্সপ্রেশনটা আগে থাকবে না, এটাকে আমরা বলতেছি অর্থহীন ভুল। আচ্ছা, এখন আমরা পরেরটা দেখি। পরেরটা হচ্ছে লজিক্যাল এরর। লজিক্যাল এররটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আসলে। এই এররটা বোঝা যায় না। যারা একটু ব্রেনি হয় বা যাদের ব্রেন খুব শার্প হয় তারা হয়তোবা এই এররটা ধরতে পারে খুব দ্রুত। যেমন আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, আমি ই কমার্স সাইটের যখন একটা কোড লিখতেছিলাম, মানে একটা পেজ ডাইনামিক করতেছিলাম, ডেটাবেস থেকে ডেটাকে নিয়ে আসে আর কিছু ক্যালকুলেশন করতেছিলাম, তো কোনোভাবেই আমি রেজাল্ট মিলাতে পারতেছিলাম না। তো কোনোভাবেই যখন আমি রেজাল্ট মিলাতে পারতেছিলাম না, তখন আমি ভাবছিলাম যে সম্ভবত কোডে ভুল আছে বা ডেটাবেসে ভুল আছে অথবা কলামের নাম ভুল আছে। কিন্তু আসলে ২-৩ দিন পরে যাওয়ার পরে হঠাৎ করে মাথায় চিন্তা আসলো যে আসলে আমার ক্যালকুলেশনটাই ভুল হয়ে গেছে। ক্যালকুলেশনটা ভুল হওয়ার কারণেই আমি কিন্তু কোডটাকে মিলাতে পারতেছি না। তো আসলে এই এক্সাম্পলটা এরকমই, যে মনে করো আমরা এখন ফ্যাক্টোরিয়ালের ভ্যালু বের করতেছি, ১ থেকে ৫ এর ফ্যাক্টোরিয়াল ভ্যালু বের করব। তো যদি আমি ৫ এর ফ্যাক্টোরিয়াল ভ্যালু বের করতে চাই, যারা নতুন জয়েন করছো তারা একটু মিউট করে রাখো। যখন যদি কথা বলার দরকার হয় তখন আনমিউট করে কথা বলি। জানি যে ১ থেকে ৫ এর ভিতরে যে সংখ্যাগুলো আছে সবগুলো গুণ হবে। তো গুণ করলে হবে হচ্ছে ১২০। এখন আমি ভুলে কোনো কারণে কোডের মধ্যে দিয়ে রাখছি হচ্ছে প্লাস, তাহলে আমার কত আসবে? ১, ২, ৩ সব যোগ কিন্তু, ৪, ৫ কত হয়? ৩, ৬, ১০, ১৫ হয়। অর্থাৎ আমার আউটপুট আসবে কিন্তু ১৫, কিন্তু আমি বারবার আউটপুটে দেখতেছি যে না, আমার তো ১৫ তো আসার কথা না, আমার তো আসবে হচ্ছে ১২০। তো যারা ওই যে বললাম শুরুতে, যারা একটু ব্রেনি তারা খুব দ্রুত ধরতে পারবে যে না, এটা তো আসলে যোগ হয়ে আসতেছে, তার মানে আমি কোডে ভুল করছি, গুণ না লিখে যোগ লিখছি। তো এই ধরনের এররকে বলতেছি আমরা লজিক্যাল এরর। আর রান টাইম এরর কোনটা? রান টাইম এরর খুব সহজ। আমরা কোনো কিছু একটা এ কে বি দ্বারা ভাগ দিতেছি, কোনো কারণে আমরা বি এর ভ্যালুটা শূন্য নিয়ে নিছি, অথবা কিবোর্ড থেকে একটা ভ্যালু নিলাম যেই হওয়া উচিত নয়, কারণ শূন্য দিয়ে আমার ভাগ যাবে না, তারপরেও আমি শূন্য নিয়ে ফেলছি রান করার সময়, প্রোগ্রামটা রান করার সময় আর কি। তখন ওই টাইপের এররটাকে বলবো হচ্ছে রান টাইম এরর। এটা আসলে হবে না, আমি এটা ডাবল লিখছি আর কি। এই এই দুইটা দিলেই হবে। লিঙ্কার এরর, যদি আমি স্ক্যানআপ ফাংশন ইউজ করি, ম্যাথ অথবা স্কোয়ার রুট ফাংশন ব্যবহার করি, অথবা পাওয়ার ফাংশন ব্যবহার করি, এই যে বিল্ট ইন ফাংশনগুলো যদি আমি ব্যবহার করি, তাহলে অবশ্যই আমাকে এই হেডার ফাইলগুলো দিয়ে আসতে হবে, মানে লিঙ্ক করে দিতে হবে এই ফাইলগুলো। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ, এই হেডার ফাইলের ভিতরে অনেক
ফাংশনের বর্ণনা দেয়া আছে, যেই ফাংশনগুলোকে শুধু আমরা কল করতেছি। যেমন ফর এক্সাম্পল শুধু scanf লিখতেছি, এই scanf এর ভিতরে ফরম্যাট আছে অবশ্যই কিভাবে লিখতে হয়, কিন্তু এটা আসলে ওয়ান কাইন্ড অফ ফাংশন। এই ফাংশনটার ডেফিনেশন ডট হেডার ফাইলের ভিতরে দেয়া আছে, বর্ণনা দেয়া আছে। তো ওকে যদি আমি এখানে লিংক না করি তাহলে অবশ্যই লিংকের এরর হবে। আরেকটা হচ্ছে সিনট্যাক্স এরর, এটা আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু আমাদের মধ্যে ভুল হয় হচ্ছে সিনট্যাক্স এরর আর হচ্ছে সিমেন্টিক্স এরর, এই দুটো একটু বেশি ভুল হয় আর আমরা এলোমেলো করি আর কি। তো সিনট্যাক্স এররটা হচ্ছে যে যখন কোনো প্রোগ্রামে কোনো লাইন বা স্টেটমেন্ট লেখা হয় কিন্তু তা কোনো গ্রামার অনুসরণ করে না বা অনুসরণ করা হয় না, তখন এক ধরনের এরর ধরা পড়ে। এই এররটাকে বলবে হচ্ছে সিনট্যাক্স এরর। যেমন ইন্টিজার এ বি, এটা কিন্তু ইনকারেক্ট। কি করতে হবে, আমরা জানি যে একাধিক যদি ভেরিয়েবল একই টাইপের হয় তখন অবশ্যই তাকে কমা দিয়ে সেপারেট করতে হয়, এবং কোনো লাইন যখন শেষ হয়ে যায় তখন অবশ্যই তাকে সেমিকোলন দিতে হয়। তো এই ধরনের ভুলটাকে বলতেছে হচ্ছে সিনট্যাক্স এরর। তো আমাদের কোডিং এর সময় কিন্তু সবচেয়ে বেশি ভুল হয় হচ্ছে সিনট্যাক্স এরর। কারণ ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয় আমরা জানি না, এজন্য ভুল হয়। ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় আমরা অনেক সময় জানি না, এগুলো এজন্য বা সেমিকোলন দেই না, অথবা সবচেয়ে বেশি ভুল হয় হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে রাখি না, শুরুটা দিলেও শেষটা দিই না। তো ওই ধরনের ভুলগুলোকেই বলতেছে মূলত সিনট্যাক্স এরর। তো এটা খুব ব্রডকাস্ট অ্যাড্রেস নির্ণয় করো এবং কতটি হোস্ট ব্যবহার করা যাবে তা নির্ণয় করো, মানে ইউজেবল হোস্ট কয়টা হবে আর কি, এটা নির্ণয় করতে বলছে। কি দেয়া আছে আমাদের, একটা আইপি অ্যাড্রেস দেয়া আছে। আমাদের প্রথম কাজ হবে আইপি অ্যাড্রেস থেকে আগে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করে নেওয়া। তো নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে গেলে আমাকে দুইটা জিনিস ফলো করতে হয়। আমি গত ক্লাসে বলছিলাম যে দেখতে হবে আমার সাবনেট মার্কস আছে কিনা, অথবা স্ল্যাশ নোটেশন দেয়া আছে কিনা। তো এখানে দেখো স্ল্যাশ নোটেশন দেয়া আছে, স্ল্যাশ নোটেশন আছে 23, অর্থাৎ আমার সাবনেট মার্কস দেয়া না থাকলেও স্ল্যাশ নোটেশনটা দেয়া আছে। আর এখানে আমাদের একটা ক্যালকুলেশনে ভুল হয়। কি ক্যালকুলেশনে ভুল হয়, আমরা যে 23 যে দিলাম, এই 23টা আসলে কি? নেটওয়ার্ক অ্যাড্রেস না? আচ্ছা, নেটওয়ার্ক অ্যাড্রেস। আচ্ছা, সাবনেট মার্কস আমরা কি বলছিলাম, সাবনেট মার্কস করার আগে আমরা আগে নেটওয়ার্ক অ্যাড্রেসে আসি। নেটওয়ার্ক অ্যাড্রেসে 172 এর জন্য আমাদের কি কি হবে, 164, 128, তারপর 64 হবে না, 32 হবে, তারপরে 16 হবে, 16 তো হবে না, 128, 32, তারপরে 60, 160, তারপর হচ্ছে 168, 104। ঠিক আছে, তাহলে 10, 10, 11, এটা হচ্ছে আমাদের প্রথম অক্টেট। পরের অক্টেটটা কত, 18 না? 1 2 3 4, না 4 হবে না, এখানে 1 হবে, 16, 8 হবে না, 4 ও হবে না, 2 হবে, 2 মানে 1 আর 1 হবে। এর পরের অক্টেটটা 10। এই তো, এরপরে কি আছে আমাদের, লাস্ট অক্টেটটা হচ্ছে সব জিরো। তার মানে এখানে সব জিরো, 3 4 8। ঠিক আছে, এখন আমরা দেখবো 23টা, এখানে হচ্ছে 8টা, তারপরে এখানে 8টা, তারপর এখানে 8টা। তো বেশি হয়ে গেছে না? কত হবে আমাদের, এই বিটগুলো হবে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। অর্থাৎ অর্থাৎ হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস না, আসলে নেটওয়ার্ক পর্শন। এগুলো হবে কি আমাদের নেটওয়ার্ক পর্শন, আর এগুলো হবে কি আমাদের হোস্ট পর্শন। এটা কালারটা একটু ভিন্ন করে দিই, বোল্ড করি। এই আমরা কি করলাম, নেটওয়ার্ক পোর্শন পর্যন্ত যা 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 থাকবে, অর্থাৎ নেটওয়ার্ক পোর্শনের যে ভ্যালুগুলোকে আমরা বাইনারিতে কনভার্ট করব ওগুলো সব সেমই রাখবো, কিন্তু হোস্ট পোর্শন গুলোকে আমরা কি করব, জিরো দ্বারা রিপ্লেস করব। করার পরে এখন আমরা কি করব, এটা আমরা বাইনারি থেকে ডেসিমেল করব, ডেসিমেলে নিয়ে যাই। এখন পার্টটা যা থাকবে তাই, তার মানে দেখো এখানে 172, এখানে 172 ঠিকই রাখছি, এখানে 16, এখানেও আচ্ছা 16 না তো, 18, 18 হবে। হ্যাঁ 18 হবে, এই 16 আর 2 18। আর এবার কি বলবো, তাহলে কি আমি এখানে 11ই রাখবো, এই সবগুলো মিলে কি 11ই রাখবো?
বোঝানোর জন্য আর কি এই এত করতেছি আর কি, যে এখানে আমার যদিও 10 দিছে, এখানে কিন্তু 10 আছে, নেটওয়ার্কটা কত বিটের আছে 23, সেজন্য কিন্তু আমার এখানেও 10 আসবে, হবে এটা 0, তারপরটা 0, তারপরটা 0, তারপরে 0 1 0 1, এই তো আমাদের এই কয়েকটা বিট তো নেটওয়ার্ক পোর্শন না, 8 16 আর হচ্ছে 7 23। তো এইখানে তুমি এখন ডেসিমেল করবা কিভাবে? তোমাকে তো অবশ্যই 8টা অক্টেট তো মিলাইতেই হবে, তখন তোমাকে এখানে 0 বসায় নিতে হবে, অথবা তুমি এটা খেয়াল করতে পারো। এরপরে তুমি এটাকে ডেসিমেল করো, এখন ডেসিমেল করলে কত আসতেছে 10 আসতেছে। তাহলে আমাদের হয়ে গেছে না? আর এই এখন তুমি সবগুলোকে শূন্য করে দাও, এই পোর্শনটা সবগুলোকে শূন্য করো, তাহলে এটা ডেসিমেল যদি তুমি এখন কনভার্ট করো তখন কত আসবে? শূন্য আসবে। তাহলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত আসছে? 172.18.10.0, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। এবং এই কথাটাই আমি এখানে লিখছি যে প্রদত্ত আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক পার্ট বা অংশ একই থাকবে, অর্থাৎ আমরা এখানে ডেসিমেলের যে ভ্যালুটা বাইনারি পাবো, নেটওয়ার্ক যতগুলো বিট আছে সেই বিটগুলো সেমই রাখবো, আর বাকি হোস্ট অংশের যে বিটগুলো আছে সেগুলোকে আমরা শূন্য দ্বারা রিপ্লেস করে পুনরায় আবার ডেসিমেলে কনভার্ট করব। তাহলে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা হবে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। এরপর বলতেছে হচ্ছে সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক কি করব, যে নেটওয়ার্ক পার্টের যে অংশ থাকবে সেই অংশের সবগুলো বিটকে আমরা কি করে দিব, 1 করে দিব, আর হোস্ট বিটগুলোকে 0 করে দিব। তাহলে এখানে করো, এখানে 8টা 1, 8টা না, 8টা হয়েছে কি, 1 2 3 4 7টা, 8টা, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এখানে কয় বিট? তৃতীয় অক্টেটটা আমাদের 7 বিট কিন্তু। হ্যাঁ, এই 7 বিট কিন্তু আমরা 1 করছি। এরপরে কি বলছি, হোস্ট যেগুলো থাকবে সেগুলো আবার 0 করব। এটা হচ্ছে আমাদের হোস্ট। এবার হচ্ছে চতুর্থ বিট, চতুর্থ অক্টেট, আসলে ভুল হয়ে যাচ্ছে, মানে ডেসিমেল আর বাইনারি তোমরা একসাথে চিন্তা করবে না, যে আমি যখনই চিন্তা করতেছি তখনই কিন্তু ভুল হয়ে যাচ্ছে। যখন ডেসিমেলের কথা চিন্তা করবো তখন ডেসিমেল, যখন বাইনারির কথা চিন্তা করবো তখন বাইনারি, তাহলে কিন্তু ওই খুব দ্রুত ধরতে পারবো না। এই তো আমরা প্রথম 23 বিট করলাম, কি কত করলাম, 1 করলাম, আর বাকি 9 বিট করলাম হচ্ছে 0। তাহলে এখন একটা অক্টেটের আমরা সবগুলো 1 করে দিই। এখন আমি কালকে একটা সিরিজ বলছিলাম না, যদি ভিতরে কোনো জিরো না থাকে তাহলে তোমরা এটা গুনতেই থাকবা, 1 2 4 8 16 32 64 128, এরপরে কত হবে, 256, 256 থেকে 1 বাদ দিয়ে দিবা, 255। তার মানে এগুলো তুমি সব যোগ করলে দেখবা 255 হবে। তো এখানেও তো 8, 255, তাহলে এখানে কত হবে, এটা 0, তাহলে 255 থেকে 1 বাদ দাও, 254, আর এটা কত হবে আমাদের, সরি 0 হবে। মোটামুটি সহজ কিন্তু এগুলো, এগুলো একদমই যে খুব কঠিন তা না। এটা ছিল হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। আর এখানে সাবনেট মাস্কটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন প্রথম অ্যাড্রেসটা কত হবে? আচ্ছা, যাদের সমস্যা হবে তারা এভাবে লিখে রাখবা, যদি কারো সমস্যা হয় যে তুমি ধরতে পারতেছো না, এভাবে লিখে রাখবা, কোনো সমস্যা নাই, এভাবে লিখলেও অ্যান্সার হবে। এর পরের অ্যাড্রেসটা বলো, এখানে 8 বিট আছে, এখানে 9, এখানে আর একটা বিট আছে, মানে নবম বিট। তো আমরা নবম বিটে তো পরে যাব, আগে আমাদের এই 8 বিটের যে ভ্যালুগুলো আছে এগুলো যখন ক্রস করবে তখনই তো নবম বিটে যাব। চিন্তা না করলেও সমস্যায় পড়বো না। তাহলে এটা এখন কি হয়ে যাবে, পরের পরের নাম্বার, বাইনারি নাম্বারটা কত, 0 এর পরে
1। তাই এখন এটাকে তুমি এখন ডেসিমেল করো। এই তো, এই বিটটা হচ্ছে আমাদের লাস্ট অক্টেট। এখন এটাকে ডেসিমেল করলে কত হবে? 1 হবে। এটা হচ্ছে আমাদের প্রথম ইউজেবল, মানে আমরা যে পিসি বা ল্যাপটপ বা যেটাই হই না কেন, যেটা আমরা বলি না কেন, যে একটা আমরা আইপি অ্যাড্রেস দিব, সেটা হচ্ছে আমাদের 1। এখন তাহলে ব্রডকাস্ট কোনটা? ব্রডকাস্ট কি করতে হবে? এই যে এইখানে কিন্তু আসলে একটা ভালো জিনিস, এখানে কিন্তু জায়গা আমি পরে বলতেছি। লাস্ট অক্টেটটা কি করতে হবে? এটা কি ঠিক আছে? বিট হচ্ছে আমাদের নেটওয়ার্ক, তাহলে বাকি 9 বিট হচ্ছে আমাদের হোস্ট। তো আমরা তো এখানে 8টা বিট কেবল 1 করছি, তাহলে নবম বিটটা কোথায়? এই জন্য তখন তোমরা আর এখানে ডেসিমেল রাখবা না। আর আমি এই কথাটাই বারবার বুঝাই আসতেছি, বারবার, যে ডেসিমেলের সাথে কখনো বাইনারি ক্যালকুলেশন করবো না। হ্যাঁ করবা, একটা একটার সাথে আলাদা আলাদা ভাবে করবা। তাহলে এখানে আমরা এখন বাইনারি করি, 00001010, এই তো। তার মানে এই বিটটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক পর্শনের না, কিন্তু এটা হচ্ছে আমাদের হোস্টের। তাহলে আমরা এই হোস্টের পার্টটাকে কি করে দিব? সব 1 করে দিব। এখন তুমি এইটাকে এখন ডেসিমেল করো, এখানে ফেলে দাও, এর মধ্যে ফেলে দিয়ে দেখো কত হয়। 1011, তার মানে হচ্ছে 11 হয়। আর এটাকে যদি তুমি এখন ডেসিবেলে নিয়ে আসো তাহলে কত হবে? 255। এটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। ঠিক এটার আগের অ্যাড্রেসটা, এটার আগের অ্যাড্রেসটা কত হয়ে যাবে তখন? এটা 4 হয়ে যাবে। তো যারা পারতেছো তারা তো ভালোই, যারা নতুন তারা এইভাবে করবা, অন্তত টিউটোরিয়ালটা আরেকবার টেনে দেখবা, অথবা আমার যে নেটওয়ার্কের প্লে লিস্ট আছে এগুলো দেখে আসবা। তাহলে এই তো, এখানে একটু খেয়াল করো, কেন দুইটা বাদ যাচ্ছে এটা একটু প্রুভ করে দেখাই যে কেন দুইটা বাদ যায়। টোটাল এখানে কয়টা বিট আছে আমাদের? 9টা। তো হবে 2 টু দি পাওয়ার 9 কত হয়? এখন এই দুইটা বাদ গেল কোথায়? এই দুইটা বাদ গেছে এই নেটওয়ার্ক অ্যাড্রেসের ভিতরে, আর একটা হচ্ছে এই ব্রডকাস্ট অ্যাড্রেসের মধ্যে বাদ গেছে। আমাদেরকে কি কোনো নেটওয়ার্ক অ্যাড্রেস বাদ গেছে? হ্যাঁ, তাহলে কোনো বইয়ে যদি তুমি দেখো যে ইউজেবল নেটওয়ার্ক 2 টু দি পাওয়ার n-2, তাহলে ওটা ভুল। 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, এটাই হবে তার নেটওয়ার্কের সংখ্যা। কোনোভাবেই ওখান থেকে 2 বিয়োগ দেওয়া যাবে না। হ্যাঁ, যদিও বিয়োগ দিছিল একটা সময়, এখন আর দেয় না। এখন কি কারণে দেয় না? কারণ আমরা সাবনেটিং এর মাধ্যমে ওই একই অ্যাড্রেসকে আমরা বিভক্ত করতে পারতেছি। যেমন এই এইখানে যে দেখো আমাদের আইপিটা কত ছিল টোটাল প্রথম দিকে? 172.18.10.0। তো এইটাকে যদি তুমি এখন কমপ্লিটলি ডেসিবেলে কনভার্ট করো তাহলে কি এর সমান হবে না? একই সমান হবে তো। আচ্ছা, আমার আমার মনে হয় আইপিটা দেওয়া মনে হয় ভুল ছিল আর কি। এইখানে সম্ভবত কিছু একটা হবে। তো যাই হোক, ওটা তোমাদের এখন মাথায় রাখার দরকার নাই। এইখানে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আমাদের এই একটা নেটওয়ার্ক অ্যাড্রেসের ভিতরে ঢুকে যাবে, আর একটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেসের ভিতরে ঢুকে যাবে আর কি। এই জন্য আসলে আমরা আর পরবর্তীতে এই দুটাকে কাউন্ট করব না আর। হুম, তাই আর কি, সেটাই। আচ্ছা, আর এখানে বর্ণনা দেয়া আছে, যদি কারো কোনো সমস্যা থাকে একটু দেখে নেবা পরে টেনে দিয়ে। তখন বাইনারি সার্চ এর কৌশলটা বলছে, আসলে কৌশলটা কি? তো আসলে আমাদের কৌশলটা কোশ্চেন না, কোশ্চেনটা হচ্ছে আমাদের বাইনারি সার্চ এর অ্যালগরিদম দেখাও। তো অ্যালগরিদম দেখার আগে আমি একটু কৌশলটা নিয়ে একটু আলোচনা করব, তারপরে অ্যালগরিদমটা দেখাবো। তো এখানে যে ডেটাটাই দেয়া থাক না কেন, এটা যদি শর্টেড অবস্থায় না থাকে তাহলে তাকে আমরা কি করে নিব? শর্ট করে নিব, অ্যাসেন্ডিং অর্ডারে করে নিব।
করে নেওয়ার পরে কি করব, অবশ্যই এই ভ্যালুগুলো তো কোথাও না কোথাও রাখতে হবে। আমরা একটা অ্যারেতে রাখছি, ধরে নিলাম সেই অ্যারেটার নাম হচ্ছে ডেটা, এবং এই অ্যারের সাইজ হচ্ছে 0 থেকে 13 মানে 14 সাইজ। তো আমরা 0 নাম্বার মেমোরি লোকেশনটাকে মানে ইন্ডেক্সটাকে আমরা কাউন্ট করতেছি না, ইনভিজিবল অবস্থায় আছে, থাক আমরা ওখানে কাউন্ট করলাম না। করার পরে ডেটাগুলোকে জাস্ট স্টোর করে দিলাম। দেওয়ার পরে এখন বলতেছে যে আমি এখন এখান থেকে একটা আইটেমকে খুঁজবো, যেই আইটেমটা হচ্ছে 40, যা আদৌ ওই 40 আইটেমটা আছে কিনা। যদি থাকে তাহলে তার লোকেশনটা নাম্বার লোকেশনে সে আছে, আর যদি না থাকে তাহলে নাই। মনে করে এখানে দিলাম হচ্ছে 500, তো দেখলাম যে 500 এখানে কোথাও নাই, তখন আমরা পরে বলবো যে না 500 এখানে পাওয়া যাচ্ছে না, তার মানে এটা একটা বিফল সার্চ। এখন যদি দেখো আমরা লিনিয়ার সার্চ করি, লিনিয়ার মানে ধারাবাহিক, 40 নিলাম, এই 40টাকে নিয়ে আগে 11-এর সাথে তুলনা করব, এরপরে আবার 22-এর সাথে তুলনা করব, এরপরে আবার 30-এর সাথে, এরপরে 33-এর সাথে, দেন 40-এর সাথে। এরপরে তো আর তুলনা করার দরকার নেই, কারণ আমার তো মিলে গেছে। তার মানে আমি টোটাল কয়বার তুলনা করলাম, 5 বার, মানে 5 বার আইটারেশন সম্পূর্ণ করলাম আমি, অর্থাৎ 5টা স্টেপ ফলো করলাম। এখন আমি যদি কোনোভাবে এই স্টেপগুলো কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে কেন আমি ওই পদ্ধতিটা অবলম্বন করব না? অবশ্যই ভাবে ডিভাইড করব। আমরা দেখব এই ইন্ডেক্সটা কত আছে আমাদের, সবার শুরুর ইন্ডেক্সটা এবং সবার শেষের ইন্ডেক্সটা দেখব। এটাকে বলতেছে আপার আপার বাউন্ড, আর এটাকে বলতেছে লোয়ার বাউন্ড, অথবা বিগিনিং আর এন্ডিং, যে কোনো একটা বললেই হবে। এখন এই দুটোকে যদি আমরা যোগ করি, যোগ করার পরে যদি ভাগ দিই, তাহলে আমরা একটা মিড পয়েন্ট পাবো। এই মিড পয়েন্টটা যখনই আমরা পাবো, মিড পয়েন্টের যে কন্টেন্টটা থাকবে, সেই কন্টেন্টটার সাথে আমাদের এই লোকেশন, আমরা যে ডেটাটা দিছি মানে আইটেমটা খুঁজতেছি, সেই আইটেমটাকে আমরা চেক করব। যদি মিলে যায় তাহলে আমরা বলবো যে হ্যাঁ এটা একটা সফল সার্চ, এবং ওর পজিশন হচ্ছে মিড 7। মনে করো আমরা 7 নাম্বার পজিশনে পেয়ে গেছি, তাহলে এই 7ই তো হচ্ছে আসলে মিড। এই শুরুটা হচ্ছে 1 এবং শেষটা হচ্ছে 13, তাহলে হবে কত, 14, 14 ভাগ 2, তাহলে 7 হবে। তাহলে 7টা কোথায় আসলো, আসলে মিডের মধ্যে আসলো। তাহলে আমরা বলতে পারবো যে মিডটাই আসলে হচ্ছে ডেটাটা ওখানে আছে। যদি না থাকে তখন আমরা কি করব, তখন দেখবো যে আইটেমটা এই মিডের থেকে বড় না ছোট। যদি ছোট হয় তাহলে শুরুটা ঠিকই থাকবে কিন্তু শেষটা কমে আসবে, অর্থাৎ এই মিড একটু আগে শেষ কত ছিল, 13, এখন আর শেষটা 13 থাকবে না, কত থাকবে, মিড থেকে 1 কমে আসবে, তখন হয়ে যাবে 6। আর যদি কোনো কারণে এইখানে ভ্যালুটা দিলাম হচ্ছে 90, আচ্ছা 80 দিলাম, 80 দিলাম, তো 80 দেখতেছি মিডের থেকে বড়, তখন শেষটা ঠিক থাকবে বাট শুরুটা কত হয়ে যাবে, মিডের থেকে 1 বেশি হবে, 8 হয়ে যাবে। তো এই প্রসেসটাই বলতেছে, আর কিছুই না। দেখো এখানে কি বলছে, প্রথমবার বিগিনিং বলছে লোয়ার বাউন্ড, অর্থাৎ 1কে আমরা ধরে নিলাম। তোমরা এগুলো একটু পড়ো, আমার কথাগুলো শোনো, এগুলো একটু পড়ে নাও, তাহলে খুব ইজি হবে। আর শেষটাকে ধরে নিলাম হচ্ছে আপার বাউন্ড, এবং মিডটাকে কি করলাম, ইন্টিজার সংখ্যা নিলাম। অর্থাৎ মনে করো যদি পয়েন্টের ঘর আসে, 4 আর 3 যদি যোগ করো তুমি 7 হয়, 3.5 হবে, আসলে 3.5 নিব না, আমরা 3 নিব আর কি, 3 নম্বর লোকেশনটা নিব। এর জন্য আমরা ইন্টিজার দিছি। দেওয়ার পরে বলতেছি যে দেখো প্রথমবার আমরা কি করলাম, মিড বের করলাম। মিড বের করার পরে দেখতেছি যে এই 40 আইটেমের সাথে, 40 আইটেমের সাথে কিন্তু আমাদের 50টা মিলতেছে না, 40-এর সাথে 50টা মিলতেছে না। তখন আমরা কি করলাম, তখন আমরা আবার চেক করলাম যে 40টা কি মিডের থেকে বড় না ছোট। যদি ছোট হয় তাহলে শেষটা কি হবে, মিড -1। তো এই কথাটাই এখানে বলছি, এখানে দেখো তখন কি হয়, যেহেতু এটা সত্য, ঘটনাটা সত্য, কারণ আইটেমটা 40 আর মিডটা কত ছিল আমাদের 50, তাই থেকে ছোট না, তখন অবশ্যই এন্ড, এটা আর এন্ড হবে না, কারণ এ তো এন্ড হওয়ার প্রশ্নই উঠে না। ও এখন চেঞ্জ হবে কত, মিড -1। তো মিড -1 মানে হচ্ছে মিড ছিল 7, এখন হয়ে যাবে 6। তো 6-এ 44 আছে কিন্তু, এখন খেয়াল রাখবা। এখন কি করব, আবার এই একই স্টেপটা আবার ফলো করব। কি হবে, এখন আবার মিড বের করব। তাহলে এখানে ছিল শুরু হচ্ছে 1 এবং শেষ হচ্ছে 6, তাহলে কত হয়, 7 হয়। 7কে 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত আসবে, মিড 3 আসবে।
তো মিড 3 তে এখন কত ভ্যালু আছে আমাদের? 30। তার মানে আমরা কয়বার স্টেপ ফলো করলাম? এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। এর আগেরটা কিন্তু দেখাইছিলাম হচ্ছে 5টা স্টেপে আমরা মিলাইতে পারছিলাম যে ডেটাটা আছে কি নাই। তো এখন আমরা সেকেন্ড স্টেপে এসে দেখি 30 এর সাথে মিলতেছে না। তাহলে কি করব? তাহলে ফলো করব যে 40 মিডের থেকে বড় না ছোট? 40 মিডের থেকে বড়, তার মানে ডান দিকে আছে ভ্যালুটা। তখন আমরা কি করব? শেষটা তো ঠিকই থাকলো, এই শুরুটাকে বাদ দিয়ে পরেরটাই নিয়ে যাবো, অর্থাৎ মিড প্লাস 1। তো দেখো এখানে তাই বলছি যে 40 30-এর থেকে ছোট না, কন্ডিশনটা মিথ্যা। এই জন্য কি হবে? বিগিনিং এর মানটা পরিবর্তন হবে, এই শুরুর মানটা পরিবর্তন হবে, মিড প্লাস 1 অর্থাৎ 4 হবে। হওয়ার পরে এবং ওটাকে আমরা মিলাচ্ছি যে না 40 30-এর সাথে মিলে নেই। তাহলে কি করব? তাহলে পুনরায় এটা হবে শুরু আর এটা হবে শেষ, এই দুইটাকে আবার যোগ করে মিড বের করে দেব। মিড বের করলে এখন কত হয় দেখো, 4 আর 6 যদি আমরা যোগ করি তাহলে হয় 10, 10কে 2 দিয়ে ভাগ দিলে হবে 5, অর্থাৎ আমাদের মিড আসতেছে হচ্ছে 5 নাম্বার পজিশন এবং ডেটাটা আসতেছে 40। তাহলে আমরা কয়বার এটা ভাগ করলাম? ভাগ করলাম কিন্তু, এটা ফার্স্ট টাইম, এটা সেকেন্ড টাইম, এটা হচ্ছে আমাদের থার্ড টাইম। তাহলে এখন যেহেতু মিডের ভ্যালুটাও 40, আবার আমাদের সার্চিং ভ্যালুটাও হচ্ছে 40, তাহলে কি আমরা একটা সফল সার্চ বলতে পারবো না? অবশ্যই সফল সার্চ। এটাই আসলে, এইভাবে আসলে আমাদের বাইনারি সার্চ অ্যালগরিদমটা কাজ করে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পাবাই তোমরা পরীক্ষায়, কোনো না কোনো পরীক্ষায় পাবা অন্তত। তো আমাদের কোডটা হচ্ছে 1 নাম্বার লাইন থেকে 18 নাম্বার লাইন, এটা হচ্ছে আমাদের সলিউশন। অর্থাৎ আমরা কি করলাম, একটু আগে ফ্যাক্টোরিয়াল দেখে আসলাম না, ওই ফ্যাক্টোরিয়ালের সলিউশন করব হচ্ছে রিকার্সিভ ফাংশন ব্যবহার করে। তো এখন এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে রাখছি, একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। তোমরা যে কোনো একটা কিছু দেখতে পারো, এটাও দেখতে পারো, এই উদাহরণটাও দেখতে পারো, অথবা এটাও দেখতে পারো, যার যেটা ভালো লাগে সেটা দেখবা। তো আমি আগে এটা দেখাই, তবে এই উদাহরণটা আবার এটার সাথে একটু ম্যাচিং করে। তো আমি একটু বলবো বিশাল বড় একটা প্রোগ্রাম, তখন এটাকে তুমি পার্ট বাই পার্ট ভাঙবা, কিন্তু সবগুলোর রিটার্ন তোমার একসাথে দরকার। সবগুলোর রিটার্ন এর উপর ডিপেন্ড করে তুমি একটা কোনো একটা আউটপুট দিবা, তখন তোমার এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য এই রিকার্সিভ ফাংশনগুলো দরকার হবে। তো এখানেই দেখো যে প্রথম আমাদের এই পার্সন, আমাদের আঙ্কেল আমাদেরকে এই 5 দিছে। তো আমরা এটা রিসিভ করলাম, রিসিভ করার পরে আমাদের কাছে 5 রেখে দিয়ে আমরা একটা প্রথম যে বন্ধু আছে তাকে পাঠিয়ে দিলাম, কত 4 পাঠিয়ে দিলাম। সে করলো কি, এই 4টাই হলো আসলে প্রথম ব্যক্তি। সে 4 রেখে দিয়ে, মানে প্রথম ফ্রেন্ড আর কি, সে 4টা রেখে দিয়ে আর একটা মেসেজ গেছে, মেসেজ যাওয়ার পরে 3-এর ফ্যাক্টোরিয়াল দিছে যে বন্ধু তুমি এখন 3-এর ফ্যাক্টোরিয়ালটা বের করো। সে হচ্ছে দ্বিতীয় ব্যক্তি, মানে দ্বিতীয় ফ্রেন্ড। এটা হচ্ছে প্রথম ফ্রেন্ড, এটা হচ্ছে দ্বিতীয় ফ্রেন্ড। এই দ্বিতীয় ফ্রেন্ড বলতেছে কি না, আমি তো 3-এর ফ্যাক্টোরিয়াল বের করতে পারবো না, 2-এর ফ্যাক্টোরিয়ালটা আগে বের করতে হবে। তখন সে করলো কি, এই 2-এর ফ্যাক্টোরিয়ালটা বের করার জন্য তার পাশে যে আর একটা ম্যাচ আছে, সেই ম্যাচে তার একটা বন্ধু থাকে, সেই বন্ধুর কাছে গেল, অর্থাৎ 3 নাম্বার বন্ধুর কাছে। 3 নাম্বার বন্ধু বলতেছে হ্যাঁ বন্ধু, 2-এর ফ্যাক্টোরিয়াল বের করা কোনো ব্যাপার না, কিন্তু আমার আগে 1-এর ফ্যাক্টোরিয়াল বের করা দরকার। তাহলে এখন আমি কি করি? এখন তার রুমমেটকে গিয়ে বলতেছে, রুমমেট মনে করো তার চতুর্থতম ফ্রেন্ড, এই রুমমেটকে গিয়ে বলতেছে রুমমেট তুমি আমাকে 1-এর ফ্যাক্টোরিয়াল বের করে দাও। তখন রুমমেট বলতেছে কোনো ব্যাপারই না, নাও 1-এর ফ্যাক্টোরিয়াল একই হয়, রিটার্ন দিয়ে দিছে। রিটার্ন দেওয়ার পরে এখন এই যে তোমার দ্বিতীয় দ্বিতীয় ফ্রেন্ডটা, সে কি করবে, এই 1-এর সাথে 2 গুণ দিবে। গুণ দেওয়ার পরে ফলাফল কত হবে? 2। সেই 2টা কোথায় দিবে? যেখান থেকে যে ফ্রেন্ডের কাছ থেকে নিছে সেই ফ্রেন্ডকেই তো দিবে। সে তখন এই দ্বিতীয় ফ্রেন্ডকে রিটার্ন দিবে। কত রিটার্ন দিবে? 2। এই 2 এর সাথে আবার দ্বিতীয় ফ্রেন্ডটা 3 গুণ দিবে, হয়ে যাবে কত? 6। এই 6 আবার প্রথম বন্ধুকে রিটার্ন দিল। 6 এর সাথে এখন প্রথম হচ্ছে 4 গুণ দিছে, গুণ দেওয়ার পরে কত হবে? 24। এই 24টা এখন আমাদেরকে দিবে। আমরা যে মাঠের মধ্যে গল্প করতেছিলাম, ওই আমাদেরকে দিয়ে দিছে প্রথম বন্ধুটা। কত? 24। এই 24-এর সাথে আমরা 5টাকে গুণ দিয়ে দিলাম, দিয়ে 120 তৈরি করলাম। করার পরে ওই যে আঙ্কেলকে বলছিলাম না যে আঙ্কেল আপনি একটু ঘুরে আসেন, ততক্ষণে মনে করো আঙ্কেলটা চলে আসছে, তখন আমরা আঙ্কেলটাকে 120 রিটার্ন দিলাম। আসলে এইভাবে ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল বলো বা ওই পাওয়ারের প্রোগ্রাম বলো অথবা ফিবোনাকি সিরিজ বলো, যেটাই বলো না কেন, অর্থাৎ আমরা যেটা রিকার্সিভ ফাংশন ব্যবহার করি সেগুলো মূলত এইভাবেই কাজ করে। শেষ করে দিলাম। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।